দর্শক, আজকে আমার হাতে বেশ কিছু ব্রেকিং খবর আছে, একেবারে তরতাজা ব্রেকিং খবর। কিছু ফুটেজ দেখাবো, আপনারা আমাকে বলেন মাসুম ভাই ফুটেজ দেখান না কেন? আল্লাহর নাম নিয়ে আজকে কিছু ফুটেজ দেখাবো। তো ফুটেজ দেখাবো মানে কি, সেই অর্থে গত ২৪ ঘন্টার মধ্যে ইরান আমেরিকার কোথায় কোথায় অ্যাটাক করেছে সেই ফুটেজ এবং পূর্বের কিছু ফুটেজ, ইরানের ফাইল ফুটেজ সবগুলোকে কম্পাইল করে আজকে কিছু দেখাতে চাচ্ছি আপনাদের। আমি দেখতে পাচ্ছি আপনারা যে যেখান থেকে কমেন্ট করছেন সব আমি দেখতে পাচ্ছি। ওকে, সাউন্ড ওকে। যে যেখান থেকে আছেন কুষ্টিয়া, শাহরিয়ার, ওকে, কুষ্টিয়ার নামটা বলছি। কুষ্টিয়া আমার প্রিয় শহর, এই শহরে আমি বড় হয়েছি। এরদোয়ান রাঙামাটি থেকে, বাবা আমাদের এরদোয়ান রাঙামাটি চলে আসছে। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ কয়েকটা খবর। একটা হলো, আজ রাতে আমেরিকা ইরানের ভয়াবহ অ্যাটাক করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি খার্ক দ্বীপ, যেখানে ইরানের ৮০% তেল যেখান থেকে রপ্তানি হয়, সেই জায়গাটা দখলের ঘোষণা দিয়েছে। এই খার্ক-দ্বীপ দখল মানে হলো অজস্র মানুষের প্রাণহানি হবে। ইরানের শুধু নয়, আমেরিকাকে ছাতু বানাবে, ভয়াবহ কিছু ঘটবে। তো খার্ক-দ্বীপে আজকে তারা অ্যাটাক করবে, কমান্ডো বাহিনী নামাচ্ছে না, বাট অ্যাটাক করবে আকাশ থেকে এসে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ভারতের জাহাজে আমেরিকা হামলা করে কয়েকজনকে ওপারে পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে ভারত প্রচন্ড ক্ষেপে গেছে। ভারতের মধ্যে একটা বড় কিছু ঘটতে পারে এটা নিয়ে। পাশাপাশি জর্দানে মার্কিন ঘাঁটিতে যে অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাকে আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করছে আইআরজিসি। পাশাপাশি আরো অনেকগুলো খবর থাকবে আজকের লাইভ সেশনে। আমি একটা একটা করে আপনাদের দিচ্ছি। শুনতে তো কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে না, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, তাই তো? দেখি শোনার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমার এখানে সাউন্ড ঠিক আছে, ওকে। লাইভ সেশনে অনেক সময় সাউন্ড বিভিন্ন কারণে ডিস্টার্ব হয়, রেকর্ডে এটা হয় না। আমি সবসময় লাইভ করি তো বেশিরভাগ, সেই ক্ষেত্রে দেখা যায় সাউন্ড আমি অনেক সময় শুনতে পাই না। আসেন, আমি কোন জায়গা থেকে শুরু করতে চাই। আমেরিকা যে অ্যাটাক গুলো করেছে, আসেন কিছু ফুটেজ দেখাতে দেখাতেই আপনাদেরকে আমরা ঘটনাগুলো বলতে থাকি, ভালো হয় সেটা, তাই না? দেখতে থাকেন। এটি হলো জর্দানে থাকা আমেরিকার ঘাঁটি। এটা অ্যাটাকের আগের ছবি। এই ভিডিওর মধ্যে দেখবেন ইরান অ্যাটাক করেছে, তারপর কি কি ঘটেছে সব দেখা যাবে। দেখছেন ইরানের মিসাইল আক্রমণ করছে। ইরানের আক্রমণে আগুন জ্বলে গেছে কয়েকটি স্থানের ছবি। এখন দেখছেন বৃষ্টির মতো মিসাইল মারছে ইরান। আরো দেখাবো, একসঙ্গে সব দেখালে তো মজা শেষ হয়ে যাবে আপনাদের। তো আমেরিকা যে দাবিটি করেছিল, তারা ইরানের অ্যাটাক ইন্টারসেপ্ট করেছে। আমি আপনাদের বলেছিলাম যে সময় পেরিয়ে গেলে কিছু আপডেট আসবে, প্রমাণ আসবে, তথ্য আসবে। আইআরজিসি দাবি করছে জর্দানে থাকা আমেরিকার ঘাঁটিতে যে হ্যাঙ্গারে F-16, F-15, F-35 যুদ্ধ বিমান ছিল, সেখানে বড় আকারে ইরানের মিসাইল হিট করায় বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে, পুরোপুরি আগুন লেগে গেছে সেই হ্যাঙ্গারে, এবং আমেরিকার ব্যাপক ক্ষতি হয়েছে। কে বলছে? ইরানের আইআরজিসি। তারা স্পষ্ট বলেছে এই তথ্যটি। তার মানে ইরান কালকে যে রাতে আজ সকালে যে প্রতিশোধ দিয়েছে, সেই প্রতিশোধে আমেরিকার অনেক ক্ষতি হয়েছে। আইআরজিসি পাশাপাশি এটিও দাবি করেছে বাহরাইনে তাদের পঞ্চম নৌবহর ঘাঁটিতে যে অ্যাটাক হয়েছে, সেখানেও তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমেরিকা, এবং কুয়েতের অবস্থা একই। আসেন আমরা আরো কিছু ফুটেজ দেখি।
আপনারা উপর থেকে দেখছেন যুদ্ধ বিমানে হিট, আগুন জ্বলছে এবং কয়েকটি ঘাঁটিতে আক্রমণের ফুটেজ। প্রিয় দর্শক, দেখাবো ফুটেজ, আরো দেখাবো। এই ফুটেজ দেখানোর পর যদি কিছু হয়, সব দোষ আপনাদের, ঠিক আছে? আমেরিকা বলছে যদি ইরান আমেরিকার শর্ত না মানে, যুদ্ধবিরতির আলোচনায় যে শর্তগুলো আমেরিকা তুলেছে সেগুলো না মানে, তাহলে প্রতি রাতে ইরানে আক্রমণ করবে। কিন্তু আমেরিকা বলেনি প্রতি রাতে আক্রমণের ফলে ইরান তাদের পেছন দিয়ে যে কি ঢুকাচ্ছে সেটা তারা আর স্বীকার করছে না। তারা শুধু বলছে ইরানকে এই করেছি সেই করেছে, কিন্তু ইরান তাদের কি করেছে এটা আবার ইরান প্রমাণ করছে। দুপক্ষ তাদের নিজেদের শক্তিমত্তা শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে। ট্রাম্প বলছে যে প্রতি রাতে এখন থেকে ইরানে হামলা হবে যদি ইরান আমাদের সাথে আমাদের শর্ত না মানে, আমরা যে শর্তগুলো ইরানকে দিয়েছি সেগুলো না মানে। গেল এটা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন যে এদিকে আমেরিকা আবার ঘোষণা দিয়েছে আজ তারা খার্ক দ্বীপে বড় অ্যাটাক করবে এবং খার্ক দ্বীপ দখলও করতে পারে। উদ্দেশ্যটা কি আসলে? ভেনেজুয়েলার কথা মনে আছে আপনাদের? মাদুরোর কথা মনে আছে? একটা দেশের প্রেসিডেন্টকে বা রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে আরেকটি দেশ এসে, মাত্র 2টো হেলিকপ্টার নিয়ে এসে। তারপর সেই দেশের পুরো তেল তারা এখন লুট করছে। এটা যুদ্ধ না, গণতন্ত্র না, ডেমোক্রেসি না, এটা হচ্ছে লুটপাট। তো এই লুটপাট তারা শক্তি মতো দিয়ে করে, আর কিন্তু মুখে সুন্দর সুন্দর কথাগুলো সামনে আনে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য, এরদোয়ান যখন ইসরায়েলকে বলছে যে তোমাদের গ্রেটার ইসরায়েলের খায়েশ পূরণ করে দেব, ওয়েট করো, মানে নেতানিয়াহুকে আচ্ছা রকম ধোলাই দিল কি এরদোয়ান। নেতানিয়াহু এবং তার মন্ত্রীরা কি বলছে? এরদোয়ান একজন ইহুদি বিদ্বেষী ব্যক্তি, তার হাতে অনেক রক্ত লেগে আছে, কিন্তু ইহুদিরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, ইহুদি সেনারা সবচেয়ে মানবিক। আমার ছেলেও হাসছে। ইহুদি সেনারা আইডিএফ পৃথিবীর সবচেয়ে মানবিক। ফিলিস্তিনে কি হলো, যুগের পর যুগ কি হচ্ছে। যাক, ওই আমাদের পিনাকিদার বলতে হবে তার ঘোড়ার হাসিটা আমাকে একটু লাগবে। পিনাকিদার রাতে ফোন দিয়ে বলো যে আপনার ঘোড়ার হাসিটা আপনার এডিটরকে আমাকে একটু পাঠাইতে বলেন, তাহলে নেক্সট ভিডিওতে ঘোড়ার হাসিটা দেখাবো। পিনাকিদার ভিডিওতে একটা ঘোড়া হাসে দেখবেন, খুব ইন্টারেস্টিং লাগে। আমি দাদাকে একদিন ফোন দিয়ে বললাম, দাদা আপনার ঘোড়ার হাসিটা আর আপনার হাসিটার মধ্যে একটা মিল আছে। দাদা খেপে গেছে আমার উপর, হাসছে আর কি কয়। যাক, সেটা আরেক ব্যাপার। আসেন ইন্টারেস্টিং আরেকটা জিনিস বলি। তো ইরান বলছে যদি তুমি আমার খারাপ দ্বীপে অ্যাটাক করো, মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট কার্যালয়, বাণিজ্যিক ভবন, অফিস আছে, একটাও থাকবে না। কি কি আছে? অ্যাপেলের অফিস আছে, অ্যামাজনের অফিস আছে, এরকম মার্কিন বড় বড় প্রতিষ্ঠান আছে। আছে সবচেয়ে বড় একদম ধনকুবের আছে না, ইলন মাস্ক, স্টারলিংক, তার অনেকগুলো এক্সপ্রেস আর কি কি জানি আছে মধ্যপ্রাচ্য অফিস, সবগুলো এই টার্গেটে থাকবে। একেবারে তালিকা ইরান বলে দিয়েছি, একটা না, একটা লম্বা ডাঁটা দিয়ে দিয়েছি ইরান। বলছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যা যা আছে, মার্কিন মানে মার্কিন ব্যবসায়ীদের, যেগুলো আমেরিকার অর্থনীতির মূল কাঠামোকে বাঁচিয়ে রাখে, একটা থাকবে না। সবগুলোকে আমাদের মিসাইল লক করে ছেড়ে দিয়েছি, এখন শুধু সুইচ টিপো, মিসাইল দৌড় মারবে। তুমি আমার খারাপ দ্বীপে মারবো, মধ্যপ্রাচ্যে তোমার কিছু থাকবে না। এই মধ্যপ্রাচ্য থেকে তো তেল নেয়ারও যে ডিপো বা যা যা আছে, তেল উৎপাদন, আরামকো যা যা আছে, একটা থাকবে না। আরামকো তো সৌদি আরবে, এটাও ছাড়বে না, মানে আমেরিকার কোনো স্বার্থ ছাড়বে না। এই পরিস্থিতিতে জর্দানে মার্কিন যে বিমানগুলো ধ্বংস হয়েছে, এটা নিয়ে নানান রকম প্রতিবেদন আসছে, কিন্তু ইরান এবার জর্দানের মাইকটা বেশি দিচ্ছে কেন? জর্দান হারামিগিরিটা বেশি করছে। দ্বিতীয় আব্দুল্লাহ, এটা কি মুসলিম না, এটা ব্রিটিশ, আল্লাহ ভালো জানে। তো এই বদমাসটা বেশি ফাজলামি শুরু করছে, 3টা দেশকে কিন্তু ধোলাই দিচ্ছে। আজকে সকালে বলেছি 18টা ঘাঁটিতে ইরান অ্যাটাক করেছে ভোরবেলা থেকে এই পর্যন্ত। তো এরই মধ্যে হরমুজ প্রণালীতে
ইরানের সাথে আমেরিকার ডিস্ট্রয়ার ব্যাপক গোলাগুলি হচ্ছে। ইরানকে তারা করতে আসে আমেরিকা, ইরান আবার তাড়িয়ে তাদেরকে ওই জায়গা থেকে গালফ অফ ওমানে পাঠিয়ে দেয়। সেখানে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে, মিসাইল মারা, রকেট মারা, গোলাগুলি ঠেটা চলতেছে। ইরান ঘোষণা দিয়েছে হরমুজ সবার জন্য নিষিদ্ধ, অনুমতি ছাড়া কেউ হরমুজে প্রবেশ করবে না, পৃথিবীর কোন জাহাজ। এরই মধ্যে দুটো জাহাজ ঢুকছে আমেরিকার অনুমতি নিয়ে হরমুজে ঢুকছে। ইরান হিট করছে, আক্রান্ত হয়ে উঠে পড়ে পালাইছে। আমেরিকা আসছে ইরানের উপর অ্যাটাক করতে। আমেরিকা আর ইরান মুখোমুখি সংঘর্ষ দীর্ঘ সময়, গোলাগুলি সাগরে চলছে, থেমে এগুলো চলছে। হঠাৎ করে খবর এলো আমেরিকা ইরানের ভারতের একটি জাহাজে আক্রমণ করেছে। অর্থাৎ তেল নিয়ে যাচ্ছিল ভারতীয় একটি জাহাজ, সে জাহাজে একটি মাধ্যম বলছে 21 জন, একটি মাধ্যম বলছে 31 জন ক্রু ছিল। এদের অধিকাংশকে ছেড়ে দিয়েছে এবং কয়েকজনকে মেরে ফেলছে আমেরিকা। খেপে গেছে ভারত, পুরো ভারত এখন উত্তপ্ত হয়ে উঠছে, নরেন্দ্র মোদীর উপর চাপ বাড়ছে এটার জবাব দেওয়ার জন্য। বলছে ভারতীয় নেভি যেন হরমুজে কি বলে গালফ অফ ওমানে থাকা আমেরিকার প্রতিশোধ নেয়। মানে আমেরিকা তো সেখানে অবস্থান করছে একটা নেভাল ব্লকেট তৈরি করার জন্য। খুব ইন্টারেস্টিং একজন ব্যক্তির আমি একটা টুইট দেখলাম আজকে, এটা কয়েকটা পাকিস্তানের গণমাধ্যমে আসছে। এক ব্যক্তি, তিনি চরম মুসলিম বিদ্বেষী, তিনি ইসরায়েলকে বলতেন ইসরায়েল তুমি পুরো ফিলিস্তিনকে ছাপা করে দাও, দিয়ে পবিত্র করো এই নগরীকে, মানে সকল মুসলমানকে মেরে পবিত্র করো। কে বলছে? একজন ভারতীয় ব্যক্তি। খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেই ব্যক্তির ছেলেটাও, একজন ইয়াং একটা যুবক ছেলে, আমেরিকার ওই যে যেই জাহাজে আক্রমণ করছে সেখানে সে মারা গেছে। এখন এই ব্যক্তি কি বলবে, যিনি ঘৃণা ছড়াতে ওদেরকে সন্ত্রাসী বলতেন মুসলিমদেরকে, আজ তার মিত্ররা তার ছেলেকে মেরে দিয়েছে। তবে মজার ব্যাপার হলো, যখন ইরান ভারতে বড় বড় আক্রমণ করে, বাংলাদেশের গণমাধ্যমের চেয়ে ভারতীয় গণমাধ্যম খুব বড় করে সেই নিউজ প্রচার করে, এই মুহূর্তে ব্রেকিং খবর, এই করেছে, সেই করেছে, ওই করেছে, সেই করেছে। মানে ইরান আমেরিকাকে মারলে ওরা খুশি হয়, কিন্তু ইসরায়েলকে মারলে আবার ভারত খুশি হয় না। কারণ সাম্প্রতিক সময় আমেরিকা ভারতের সাথে খুব একটা ভালো আচরণ করেনি। বন্ধু ট্রাম্প বলে একদিকে স্যাংশন দিচ্ছে, এই ট্যারিফ বাড়াচ্ছে, এই করছে, ওই করছে, উল্টাপাল্টা করছে। তো সবকিছু মিলে ইরান যখন আমেরিকাকে মারে ভারতীয়রা খুব খুশি, ইরান যখন ইসরায়েলকে মারে তখন ওরা ইসরায়েল বিরোধী। কারণ ভারতের সাথে ইসরায়েলের প্রেমটা খুব ভালো চলছে এই মুহূর্তে। এটা নিয়ে পুরো ভারতীয় গণমাধ্যম এখন হইচই শুরু করেছে যে ভারতের জাহাজে কোন কারণে আমেরিকা অ্যাটাক করেছে। এটাকে আমিও পক্ষপাতী নই। একটি জাহাজের সিভিলিয়ান ক্রুরা তেল নিচ্ছে, তাদেরকে ধরতে পারেন, আটক করতে পারেন, ছাড়তে পারেন, মেরে দেওয়ার কারণটা কি? ভারত এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ছে, এটা অনেক বড় একটা ফ্যাক্ট তৈরি হবে আগামী দিনে। ভারত আমেরিকার কিছু ঘটতেও পারে, যুদ্ধের মতো ঘটতে পারে, সাগরের উত্তেজনা বাড়তেও পারে। এই অগ্রিম খবরটি আপনাদের দিয়ে রাখলাম। পাশাপাশি বাহরাইনে ইরানের অ্যাটাকে আর্লি ওয়ার্নিং সিস্টেম, অর্থাৎ যুদ্ধের বোমাগুলো আসার আগে যে ওয়ার্নিং সিস্টেম গুলো আছে, রাডার সিস্টেম গুলো আছে, বেশ কিছু ধ্বংস করেছে। এর মধ্যে প্যাট্রিয়ট একটা রাডার সিস্টেম, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। অর্থাৎ ইরান কালকে যে অ্যাটাক গুলো করছে, খাইবার সেখানে ইউজ করছে, আরো কি কি জানি ইউজ করছে, নাম এখনো বলছে না ইরান, নতুন করে যেগুলো মারছে নাম বলে, এগুলো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টই করতে পারে না, অনায়াসে গিয়ে হিট করে আসছে। ইরান এই যুদ্ধের মধ্যে কিছু মিসাইলের পরীক্ষা চালাচ্ছে, কোনটা কোন ফাঁকে ঢুকতে পারে, কোনটা কিভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে বিট করতে পারে, এই জিনিসগুলো কিন্তু ইরান এখন মোটামুটি পর্যবেক্ষণ করছে। এবং বলা হচ্ছে যে জর্দানে যে আক্রমণ হয়েছে F-35, F-15, F-16 এর মতো যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, এমনটি আইআরজিসি দাবি করছে এবং তাদের হ্যাঙ্গার গুলো ধ্বংস করে ফেলেছে। তো সবকিছু মিলে আবার ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করে ইরান অ্যাটাক করেছে। একটার পর একটা খবর কিন্তু আসতেছে, এখন নতুন নতুন প্রমাণ আসতেছে। তো আমেরিকাকে ঠেকাবার জন্য ইরান খার্ড দ্বীপে একটা বিশাল প্রস্তুতি নিচ্ছে, যেহেতু ইরানের বিরুদ্ধে আজকে বড় একটা আক্রমণ করবে। আসেন একটু ভিডিও দেখে আসেন।
দর্শক, আমরা দেখলাম ভিডিওটি, এখন আসি। তো ইরানিরা শপথ করেছে খার্কদ্বীপ রক্ষায় তারা যা করার করবে। আপনাদের মনে আছে যে ইরানের প্রায় 1 কোটির উপর মানুষ স্বেচ্ছাসেবী এই যুদ্ধের জন্য নাম লিখিয়েছিল। এটা 1 কোটি না, এটাকে 1 কোটির উপরে, অনেক উপরে চলে গেছে, কয়েক কোটিতে চলে গেছে। তো আমেরিকা যখন বলছে তারা খার্কদ্বীপ দখল করবে এবং ইরানে আজ রাতে বড় ম্যাসিভ অ্যাটাক করবে, তখন ইরানিদের মধ্যে একটা বিশাল, বলতে পারেন কয়েক লক্ষ মানুষ খার্কদ্বীপ রক্ষায় দাঁড়িয়ে গেছে। এবং ইরান খার্কদ্বীপ রক্ষায়, যেখান থেকে 80% তেল পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে ইরান, তার একটা বাণিজ্যিক বা তেল রপ্তানির প্রধান জায়গা খার্কদ্বীপ, এটাকে রক্ষা ইরান সর্বোচ্চটা করবে। এবং ইরান বলছে আমার খার্কদ্বীপে অ্যাটাক হলে আমেরিকা কল্পনা করতে পারবে না তাকে আমি কতটা প্রাইস পে করতে বাধ্য করব। এবং খার্কদ্বীপে অ্যাটাক যদি সৌদি, কাতার, কুয়েত আমেরিকাকে না ঠেকায়, খার্কদ্বীপে আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে আরবের কোনো কিছুকে আর ঠিক জায়গায় রাখবে না ইরান, এই ঘোষণা ইরান দিয়ে বসছে। এখন খার্কদ্বীপ রক্ষার জন্য ইরানিরা সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুতি নিয়েছে। আজ রাতে বড় কিছু ঘটতে পারে এই অঞ্চলে, অনেক বড় কিছু ঘটবে এবং ইরান আমেরিকাকে ছাড় দেবে না। ইরান বলছে এই জাতি আমেরিকার শর্ত মানতে নারাজ, এই জাতি যুদ্ধের জন্য প্রস্তুত, এই জাতি শাহাদাতের মৃত্যুকে শ্রেষ্ঠ মৃত্যু মনে করে। ইরান বলছে, ইরানের প্রেসিডেন্ট বলছে। এবং ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে তার বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলছে এবং স্পষ্ট মুস্তফা খামেনির পক্ষ থেকে বার্তা হলো আমেরিকা ইরানের যে স্বার্থে আঘাত করবে, ইরান ঠিক আমেরিকার সেই স্বার্থে যেন আঘাত করতে এতটুকু দ্বিধা না করে। এবং ইরান এটিও বলে দিয়েছে যদি খার্ক আক্রান্ত হয় তাহলে ইরান আর আমেরিকার সাথে কোনো আলোচনায় বসবে না, ফুল ফ্রেমে যুদ্ধে জড়িয়ে পড়বে। ইরানের এই ঘোষণা আমেরিকার মোটামুটি কাঁপাকাঁপি ছুটে গেছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ভেতরে ভেতরে এখনো আলোচনার জন্য নানান মধ্যস্থতাকারীকে দিয়ে ইরানকে মেসেজ দিচ্ছে, বলছে ভেতরে বাইরে অনেক কিছুই, কিন্তু ইরান যে প্রতি উত্তর দিচ্ছে আজকের দিনে আমেরিকার যে ক্ষতির ফিরিস্তি, লম্বা ফিরিস্তি। তবে ইরানের ভেতরে পানির যে ট্যাঙ্কে বা পানির যে লাইনে আঘাত করা হয়েছে, এতে করে সেই অঞ্চলে প্রায় 20,000 মানুষ পানির সংকটে পড়ে গেছে। জাতিসংঘ স্বাস্থ্য অধিদপ্তর এটা নিয়ে আমেরিকার সমালোচনা করেছে, নিন্দা জানিয়েছে, বলছে মানুষের জরুরি খাদ্য, ত্রাণ, পানি এগুলো মানুষের মৌলিক অধিকার, এই বিষয়গুলো যুদ্ধনীতির বাইরে। কিন্তু আমেরিকা তো আমেরিকা, তার জন্য কোনো যুদ্ধনীতির প্রয়োজন নেই, সে যা করবে সেটাই নীতি। পৃথিবীতে যা শক্তি তার নীতি চলবে, এটি যেন একটা বাস্তবতা। ধরেন বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে ইসলামী ব্যাংক দখল করেছিল কে? ডিজিএফআই দিয়ে এস আলম। এটা কি বিএনপি জানে না? এটা কি বেগম জিয়া তার বক্তব্যে বলেনি? তারেক রহমান লন্ডনে বসে বক্তব্য দিয়েছিলেন না এগুলো নিয়ে? এখন দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, তারেক রহমানের পাশে বসে বলছেন। আমার কেন যেন একটা কথা খুব মন দিয়ে বলতে ইচ্ছা করে, আমার অনেক বিএনপির বন্ধুরা আমার নিউজ দেখেন, একদম খুব গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদেরকে বলছে, তারেক রহমান এটা অসম্ভব আকাশ সম জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশে এসেছেন, জিয়াউর রহমানের সন্তান, আমাদের ভালোবাসার যুবরাজ তারেক রহমান এই 100 দিনে তার জনপ্রিয়তা অনেক হারিয়ে ফেলেছেন এই সালাউদ্দিন মার্কা লোকদের জন্য। শেখ হাসিনা প্রথম 5 বছরে বেশি পাগলামি করেনি। শেখ হাসিনার কিছু কাছাকাছি চামচা ছিল, মন্ত্রী ছিল, কিছু সুশীল ছিল, বুদ্ধিজীবী ছিল, শেখ হাসিনার প্রত্যেকটা অন্যায়কে সাপোর্ট দিত। একসময় শেখ হাসিনাকে তারা ডাইনি, ফ্যাসিস্ট, স্বৈরাচার বানিয়ে ফেলছেন এই লোকগুলি। তারা কখনো শেখ হাসিনাকে বলতো না নেত্রী এটা করা ঠিক হবে না, নেত্রী এটা করলে হয়তো 10 বছর টিকে থাকবো, তারপর দেশ ছাড়তে হতে পারে, নেত্রী এটা করবেন না, জনগণ খেপে উঠবে, একটা বিদ্রোহ হতে পারে, বলেনি। আজকে বিএনপির অবস্থাটা দেখেন ভালো করে, পুরো দেশের 100 দিনে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। শুধু দল বিএনপি আছে আর আগে আওয়ামী লীগ ছিল, পালিয়ে গেছে। একটা জায়গায় বলেন বাজারে দ্রব্যমূল্যের দাম কমেছে, তেলের দাম বাড়তেছে তো বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে তো বাড়তেছে, কোনটা দাম কমেছে এই পর্যন্ত? 100 দিনে বলবেন 100 দিনে কি সম্ভব? আরো 5 বছর দেখা শুধু বাড়বে, যদি কমে আমাকে বললেন। বিএনপি যে আশা নিয়ে রাষ্ট্র পরিচালনায় আসছে সেই পথে হাঁটছে না, শত্রুতা বাড়াচ্ছে। ইসলামী ব্যাংকের দায়িত্বটা কাদের ছিল? কারাই ব্যাংকটাকে এত স্বনির্ভর করেছে, বাংলাদেশের অর্থনীতি এত বড়
মানে একটা শক্ত ভিত্তি তৈরি করেছিল ইসলামী ব্যাংক, যারা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে সালামকে দিয়েছে, এই সালাম টাকা নিয়ে গেছে। তো এই সালামের যিনি নিবেদিত মন্ত্রী, তিনি তো এই সালামের টাকায় চলেন বলে গণমাধ্যমে অনেক তাকে নিয়ে কথা আছে। তিনি সেটা নিজে প্রমাণ করে দিলেন না যে আমি আসলে এই সালামের চামচা বা এই সালামের চৌকিদার। তার লোককে বসানো দরকার নেই। বিএনপিতে কি একজন যোগ্য লোক নেই? এরকম লোককে গভর্নর করতে হবে, এরকম লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে? বিএনপিতে যথেষ্ট যোগ্য যোগ্য লোক আছে, কেন আওয়ামী লীগের লোক নিতে হবে? এই প্রশ্নটা কেন জন্য বিএনপি লোকেরা বোঝে না? বিএনপির মধ্যে কি ভালো অর্থনীতিবিদ নেই? আওয়ামী লীগের লোকগুলোকে এখানে বসাচ্ছে কোন স্বার্থে? বিএনপি, যে বিএনপি জামাত ছিল 20 বছরের বন্ধু, সেই জামাতকে সাইজ করার জন্য আওয়ামী লীগের লোকগুলো বিএনপি বসাচ্ছে। কালকে যদি আওয়ামী লীগ কোনো কারণে দেশে আসে, এই বিএনপি জামাতের কাছে যেতে হবে না, বা এই জামাত বিএনপির কাছে যেতে হবে না। রাজনীতিটা এত নোংরা কেন? খুব অবাক লাগে আমার কাছে, খুব অবাক লাগে। একটা ব্যাংককে শেষ করে ফেলছেন, লাভ হচ্ছে 3 কোটি গ্রাহক বলা হচ্ছে, বা কেউ বলছে 1.5 কোটি, কেউ বলছে 3 কোটি গ্রাহক। এরা যদি মাঠে নামে, এই দুর্বল সরকার টিকে থাকবে? যে প্রশাসনের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের লোক বসে আছে। এই সরকার হাসিনার 15.5 বছর লেগেছে একটা ফ্যাসিস্ট হওয়ার জন্য, মাত্র 100 দিনের সরকার। কত রকম খেলা নেপথ্যে চলছে। খুব আফসোসের সাথে বলছি, বিএনপি সঠিক পথে হাঁটছে না। এবং বিএনপি এই কথাগুলো আমাদের এখন বলছি না, এখন আমাদের গুপ্ত বলা শুরু করবে। ঠিক শেখ হাসিনার প্রথমে আমরা এই কথাগুলো বলতাম। সেই শেখ হাসিনা দেশ ছেড়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন, আওয়ামী লীগ এখন নাই বাংলাদেশে, মনে করেন নিখোঁজ সংবাদ। আগে যদি কথাগুলো শুনতেন, শেখ হাসিনা হয়তো 5 বছর থাকতেন, আবার বিএনপি আসতো, একটা জায়গা থাকতো, হাসিনার রাজনীতির জায়গা থাকতো। হাসিনা দেশে রাজনীতি করবেন কিভাবে? তিনি রাজনীতি করতে হলে তাকে 1400 মানুষের বিচার মুখোমুখি হতে হবে আগে, যে খুনগুলি হয়েছে। এত সোজা? আপনারা যারা আওয়ামী লীগের আশায় আছেন, এত সোজা? আবার কেউ বলছেন আওয়ামী লীগ কিনা জামাতকে সাইজ করবে বিএনপি। যদি এই কাজটা বিএনপি করে, মনে রাখবেন এই দেশে আওয়ামী লীগের জামাত থাকবে, বিএনপি হারিয়ে যাবে। একদম খোলা আমি বললাম, আপনাদের লিখে রাখতে পারেন। কারণ বিএনপি আওয়ামী লীগের মতো জারুমি করতে পারবে না। আওয়ামী লীগ যা পারবে, বিএনপি সেটা পারবে না। বিএনপির মধ্যে বিশ্বাসঘাতক বেশি, আওয়ামী লীগে বিশ্বাসঘাতক নেই। আওয়ামী লীগের মধ্যে সন্ত্রাসী বেশি, কিন্তু বিএনপির মধ্যে বিশ্বাসঘাতক বেশি। মাত্র 100 দিনে 600-র উপর খুন হয়েছে বিএনপির। খুব আফসোস, নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। তারা কি করে বাংলাদেশ চালাবে? তারেক রহমানকে বলবো, অনেক যোগ্য লোক আছে বিএনপির মধ্যে, তাদের ট্যালেন্ট। পূর্বের লোকগুলোকে কমান। এই লোকগুলো আগেও দেশকে পরিবর্তন করতে পারেনি। এই দেশকে তলাবিহীন ঝুড়িও বানিয়েছিল এরাই। সেই লোকগুলোকে আপনি বসাবেন না, একটু ইয়াংদের নিয়ে আসেন। আপনি লন্ডনে ছিলেন, আপনি দেশে বিদেশে অনেক পিএইচডি হোল্ডার আছেন, ভালো ভালো আমাদের বুদ্ধিমান লোক আছে যারা বিএনপি সমর্থন করে, তাদেরকে একটু জায়গা দেন। এই পুরনো লোকগুলোকে সরান, যারা এই রাজনীতিকে ধ্বংসের দিকে। আর একটা কথা বলি, সালাউদ্দিন ভাই যে নীতিতে আছেন, সঠিক নীতিতে নাই। আমি মনে করি হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য এরকম তার আশেপাশে কয়েকজন সালাউদ্দিন ছিল। সালাউদ্দিন ভাই, আশা করি, আমি জানি না আপনার উদ্দেশ্য কি, যদি ভালো উদ্দেশ্য হয় তো ভালো, কিন্তু আপনাকে বা আপনাকে দেখে, আপনার বক্তব্য শুনে আমরা হতাশ হচ্ছি, এবং বিএনপির প্রতি আমাদের ভালোবাসা কমে যাচ্ছে। এটা করবেন না। বিএনপির জন্য অনেক ত্যাগ আছে, অনেক রক্ত দিয়েছে, অনেক কষ্ট করেছে, দেশ ছেড়েছে, বাড়িঘর ছেড়েছে, সন্তান ছেড়েছে। এই বিএনপির জন্য আমাদের এখন খুব কষ্ট হচ্ছে যে বিএনপি সঠিক পথে নাকি ভুল পথে, জনগণ এটাই এখন প্রশ্ন করছে। আল্লাহ হাফেজ। দর্শক, আমেরিকা আর ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে মাত্র 4 ঘন্টার একটা লিমিটেড অপারেশন করতে গিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে বড়সড় বিপদে পড়ে গেল। আপনারা জানবেন কিভাবে হরমুজ প্রণালীতে একটা অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার পর পুরো গেম চেঞ্জ হয়ে গেল। কিভাবে বাহরাইনে থাকা আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের এয়ারবেস এবং জর্ডানে থাকা আমেরিকার অত্যন্ত দামি F-35 হ্যাঙ্গারগুলো সরাসরি ইরানের টার্গেটে পরিণত হলো। আর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল চালটি হলো কিভাবে ডোনাল্ড ট্রাম্প আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাতা একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছেন, যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই আপাতত খোলা নেই। আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রতিটি খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন দর্শক, আসল ব্যাপারটা হলো যে কোনো সংঘাতের পেছনে একটা ট্রিগার পয়েন্ট থাকে।
আর এইবারের ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। গতকাল রাতের এবং আজ সকালের ঘটনা যদি আপনারা খেয়াল করেন, একটা অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চলছিল, কিন্তু আজ সকালে সেই পরিস্থিতি পুরোপুরি কেঁপে ওঠে। হরমুজ প্রণালীর উপর দিয়ে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার উঠছিল এবং হঠাৎ করেই সেটা ভূপাতিত হয়। এখন এখানে একটা বিষয় বুঝতে হবে, আমেরিকার ইতিহাস যদি দেখেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নীতি যদি দেখেন, তারা সাধারণত কোনো যুদ্ধে সামরিক ক্ষতি হলে সেটাকে টেকনিক্যাল ফল্ট বা যান্ত্রিক ত্রুটি বলে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু গতকাল হঠাৎ করেই ট্রাম্পের সুর বদলে গেল। তিনি সরাসরি ঘোষণা করে বসলেন যে ইরানই তাদের এই অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে নামিয়েছে। অথচ মজার ব্যাপার হলো, ইরান কিন্তু সাধারণত যে কোনো কিছু ঘটলেই সেটা নিজেদের ক্রেডিট হিসাবে দাবি করে, পরিষ্কার বলে। কিন্তু গতকাল ইরান এমন কোনো দাবিই করেনি যে তারা ওই হেলিকপ্টার ধ্বংস করেছে। সবাই যখন ভাবছিল যে এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি বা মেশিনের স্বাভাবিক কোনো দুর্ঘটনাও হতে পারে, ঠিক তখনই ট্রাম্পের এই আক্রমণাত্মক ঘোষণা সবাইকে অবাক করে দেয়। এটা বেশ অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি করেছে, কারণ গত দুদিন আগেই যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে তুমুল উত্তেজনা চলছিল, তখন এই ট্রাম্পই কিন্তু ইসরায়েলকে থামিয়ে দিয়ে বলেছিলেন যে তোমরা এখন ইরানের উপর হামলা করো না, এই রিপোর্ট আমরা করেছি, আমাদের মধ্যে একটা শান্তি চুক্তি হতে যাচ্ছে। সেই জায়গা থেকে হঠাৎ করে মাত্র একটা হেলিকপ্টারের কারণে, যেখানে দুজন পাইলটকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে, আমেরিকার এই হঠাৎ ভোল পাল্টানো এবং হামলার হুমকি দেওয়ার পেছনের আসল কারণটা কিন্তু অনেক গভীর। এর পরপরেই সেন্টকম ঘোষণা করে যে তারা আত্মরক্ষার খাতিরে ইরানের উপর 3 ঘন্টার একটা লিমিটেড স্ট্রাইক চালিয়েছে। তারা দাবি করে যে হরমুজ প্রণালীর আশেপাশে কেশম আইল্যান্ড, বন্দর আব্বাস পোর্ট, সিরিক এবং জাস্ক এলাকায় থাকা ইরানের বেশ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম এবং সার্ভেলেন্স র্যাডারের উপর তারা নিখুঁত হামলা চালিয়েছে এবং 4 ঘন্টার মাথায় তারা জানায় যে তাদের মিশন কমপ্লিট। কিন্তু আমেরিকার দিক থেকে মিশন হয়তো কমপ্লিট হয়ে গিয়েছিল, ইরানের দিক থেকে আসল খেলা কিন্তু তখনও বাকি ছিল। তার কয়েক ঘন্টার মধ্যেই ইরান তাদের জুৎসই জবাব দেওয়া শুরু করে। আর এই জবাব এতটাই মারাত্মক ছিল যে বাহরাইনে অবস্থিত আমেরিকার 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং জর্ডানের আজরাক এয়ারবেস সব কিছু কাঁপিয়ে দেয় ইরান। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন কিভাবে বাহরাইনের মানামাতে আমেরিকার ঘাঁটিতে বিস্ফোরণ ঘটছে। জর্ডানের দিক থেকে বলা হয়েছে তারা কয়েকটি মিসাইল আকাশে ধ্বংস করেছে, কিন্তু ইরান সরাসরি দাবি করেছে তারা জর্ডানে আমেরিকার সবচেয়ে আধুনিক F-35 ফাইটার জেটের হ্যাঙ্গার এবং প্রাইমারি কমান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করে দিয়েছে। এর পাশাপাশি আপনার ইরানের আকাশ সীমায় ঘোরাঘুরি করা আমেরিকার একটা MQ-9 রিপার ড্রোনকেও তারা ভূপাতিত করেছে। এখন সব মিলিয়ে ইরান দাবি করেছে তারা আমেরিকার 21টি টার্গেটে নিখুঁতভাবে আঘাত এনেছে, যার মধ্যে 4টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনই পুরো চিত্রটা বিশ্লেষণ করলে আপনাদের কাছে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাবে, আর তা হলো বর্তমান এই সংঘাতের উত্তেজনা বাড়ানোর যে নিয়ন্ত্রণ, সেটা পুরোপুরি ইরানের হাতে রয়েছে। আমেরিকা যেখানে 4 ঘন্টার একটা ছোট্ট অপারেশন করে চুপচাপ চেপে যেতে চেয়েছিল, ইরান সেখানে আমেরিকার অত্যন্ত মূল্যবান সামরিক সম্পদগুলোর উপর সরাসরি আঘাত এনে বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে আমেরিকা আর আগের মতো একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের সশস্ত্র বাহিনী কোনো হুমকির জবাব না দিয়ে ছেড়ে দেবে না। তিনি আরও বলেছেন যে বিদেশি শক্তিগুলো যদি নিরাপদে থাকতে চায় তবে তাদের উচিত এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া, কারণ হরমুজ প্রণালীর ইতিহাসে বাইরের শক্তিরা যখনই ছড়ি ঘোরাতে এসেছে তাদের পরিণতি কখনোই ভালো হয়নি। আরাগাচি সাহেব খুব লজিক্যাল একটা পয়েন্ট তুলেছেন এখানে। তিনি বলছেন, যখন কোনো যুদ্ধক্ষেত্রে আপনি আপনার সামরিক যান নিয়ে ঘোরাফেরা করবেন, তখন ক্রস ফায়ারে পড়া বা টেকনিক্যাল কারণে দুর্ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক।
আপনি যদি সেই ঝুঁকি নিতে না চান তবে আপনার সেখানে থাকাই উচিত নয়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইরান কিন্তু কোনো ধরনের কূটনৈতিক আলোচনার জন্য অপেক্ষা করেনি। আমেরিকা হামলা করার কয়েক ঘন্টার মধ্যেই তারা জবাব দিয়েছে। এর মাধ্যমে ইরান পুরো বিশ্বকে এবং বিশেষ করে আমেরিকাকে একটা কড়া বার্তা দিল যে তোমরা যদি সস্তা কোনো আক্রমণ করো তবে তার জবাবে আমরা তোমাদের F-35 মতো দামি প্রজেক্ট ধুলোয় মিশিয়ে দেব। ইরানের এই যে অসম যুদ্ধের কৌশল, যেখানে তারা সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস করছে, এটা আমেরিকার জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আমেরিকা কেন জেনে বুঝেও এমন একটা সংঘাতে জড়িয়ে পড়ছে? দর্শক, এখানেই আসে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যাকে আমরা বলছি ইসরায়েলি ফাঁদ। দেখুন দর্শক, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এমন এক গোলকধাঁধায় আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার চেষ্টা তিনি যত বেশি করছেন তত বেশি তিনি ফেঁসে যাচ্ছেন। এর পেছনের আসল রাজনীতিটা বুঝতে হলে আমাদের একটু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকাতে হবে। আপনি কি জানেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেখানকার রাজনৈতিক সমীকরণটা হলো, যে নেতা ইরানের বিরুদ্ধে যত বেশি কঠোর অবস্থান দেখাতে পারবে তার জেতার সম্ভাবনা ঠিক ততটাই বেড়ে যাবে। নেতানিয়াহুর জন্য এখন অত্যন্ত জরুরি হলো দেশবাসীকে এটা দেখানো যে তিনি ইরানের ভিত নাড়িয়ে দিয়েছেন। এই কারণেই তিনি চান আমেরিকা যেন ইরানের উপরে চাপ প্রয়োগ অব্যাহত রাখে। এতে করে ইসরায়েলের দুটো ফায়দা হচ্ছে। প্রথমত, ইরানের ফোকাস আমেরিকার দিকে ঘুরে যাওয়ায় ইসরায়েল তাদের আশপাশের যে এলাকা, সেই এলাকাগুলোতে নিজেদের সামরিক অভিযানগুলো বিনা বাধায় চালিয়ে যেতে পারছে। আর দ্বিতীয়ত, আমেরিকা এই অঞ্চলে যত বেশি জড়িয়ে থাকবে, ইসরায়েলের গুরুত্ব আমেরিকার কাছে ততটাই বজায় থাকবে এবং তারা নির্বিঘ্নে আমেরিকার কাছ থেকে ডিফেন্স সাপোর্ট পেতে থাকবে। কিন্তু দর্শক, এবার যদি আমেরিকার সাথে ইরানের কোনো পিস ডিল বা শান্তি চুক্তি হয়ে যায়, তাহলে ইরানের উপর থেকে প্রথম কি হবে? নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আমেরিকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। এটা নেতানিয়াহু কখনোই হতে দেবে না। আর ডোনাল্ড ট্রাম্প ঠিক এই জায়গাতেই ফেঁসে গেছেন। ট্রাম্প ব্যক্তিগতভাবে চাইছেন এই সংঘাত থেকে বেরিয়ে আসতে, কারণ তিনি জানেন যুদ্ধ যত দীর্ঘায়িত হবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তত বাড়বে, যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জন্য, বিশেষ করে ট্রাম্পের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কিন্তু ইসরায়েলের চাপে পড়ে তাকে বারবার ইরানের উপরে এরকম হামলা করতে হচ্ছে। আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে থাকা তাদের মিত্র দেশগুলো ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের ঘাড়ে মানে বলতে পারেন বোঝা তুলে নিচ্ছে। শান্তি প্রক্রিয়ার পুরো চাবিটা এখন ইসরায়েলের হাতে, কারণ তারা এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা আমেরিকার তৈরি করা শান্তি আলোচনা যে কোনো সম্ভাবনাকে মুহূর্তের মধ্যে ভেঙে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এখন পরিশেষে এটাই বলা যায় যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল সমীকরণে ইরান অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং তারা আমেরিকার যে কোনো আগ্রাসনের মূল্য দ্বিগুণ হারে আদায় করে নিচ্ছে। দেখলেন তো এই হামলা। অন্যদিকে আমেরিকা তাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের মূল্যবান সামরিক সরঞ্জাম এবং প্রভাব এই দুই হারাচ্ছে। এই পরিস্থিতি আগামী দিনে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে কী ধরনের পরিবর্তন আনবে সেটা সত্যিই দেখার বিষয়। তো দর্শক, আজকের এই পুরো বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইসরায়েলি রাজনীতির এই যে ভয়ঙ্কর ফাঁদ, এটা থেকে নিজেকে এবং আমেরিকাকে বের করে আনতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।